নমস্কার বন্ধুরা, আমাদের যে সিরিজ চলছে ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন নয় কিন্তু ইন্ডিয়ান পলিটি। কনস্টিটিউশন এবং পলিটির মধ্যে সামান্য পার্থক্য আছে। কনস্টিটিউশনের যে ধারাগুলো আছে সেই ধারা অনুযায়ী তার প্র্যাকটিক্যাল প্রয়োগ, অর্থাৎ কনস্টিটিউশন হচ্ছে সুপ্রিম ল। সেই সুপ্রিম ল এর মধ্যে পেরিফেরির মধ্যে থেকে, সেই স্ট্রাকচারের মধ্যে থেকে তার প্রতিটা বিষয়ে বলে দেওয়া আছে কিভাবে সরকার গঠন হবে, কোথায় কিভাবে হাইকোর্ট হবে, কিভাবে সুপ্রিম কোর্ট হবে, কিভাবে বিচার প্রক্রিয়া চলবে, কি চলবে, তার ব্রড লাইন দেওয়া আছে। তাহলে সেই ব্রড লাইন দিয়ে তো চলছে না, এবং ওটা দিয়ে এফআইআরও হয় না। আপনি আপনি মানে কনস্টিটিউশনের উপর ভিত্তি করে তো এফআইআর করতে পারবেন না। অতএব আপনাকে ল বানাতে হবে এবং তো রুলও বানাতে হবে। কোনো সরকার চালানোর জন্য যে সমস্ত ল, সেগুলোর জন্য রুল বানাতে হবে। আর যদি মানে ক্রিমিনাল ল হয়, আইপিসি মানে ইন্ডিয়ান পেনাল কোড টাইপের যদি হয়, তাহলে তার রুল বানানোর দরকার নেই। বা ইয়ে অ্যাক্ট, মানে সাইবার ক্রাইম, এই আইটি অ্যাক্ট, এরকম যে মানে ক্রাইম মানে ক্রিমিনাল অ্যাক্ট যা আছে তার কোনো রুল বানানোর দরকার নেই। শুধুমাত্র রুল বানানোর কোনগুলো দরকার, কোনো সরকারি কাজে করার জন্য, কোনো বিশেষ সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, তাহলে কী পদ্ধতিতে সেটা দিতে হবে সেটা ঠিক করে দেওয়ার জন্যে। আর আইপিসি কী পদ্ধতিতে বিচার প্রক্রিয়া ট্রায়াল চলবে সেটা তো সিআরপিসিতে বলা আছে, মানে সিভিল ক্রিমিনাল প্রসিডিওর কোড। মানে ক্রিমিনাল এই বিচার কি পদ্ধতি চলবে, মানে কি পরপর কি ধাপে গিয়ে মানে মানে আলটিমেটলি ইয়ে হবে, বিচারটা পরিপূর্ণ হবে এবং তারকে মানে সাজা হবে বা অ্যাকুইটাল হয়ে যাবে, সেটা তো সিআরপিসি রয়েছে। অতএব রুল আর আলাদা করে বানানোর দরকার নেই। তো আজকে আমরা যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে যে সংবিধান। এবার সংবিধান যদি বলা হয়, সংবিধানের কাস্টোডিয়ান কে? সংবিধানের কাস্টোডিয়ান হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রেসপন্সিবিলিটি হচ্ছে যে সংবিধানে যা যা মানুষকে দেওয়া হয়েছে সেইগুলো মানুষকে প্রোভাইড করবে, মানুষ যাতে সেই জিনিসগুলো পায় এনশিওর করার দায়িত্ব হচ্ছে কাস্টোডিয়ান সুপ্রিম কোর্ট। অর্থাৎ প্রশ্ন আসে যে কনস্টিটিউশনের কাস্টোডিয়ানকে? সুপ্রিম কোর্ট। আর কনস্টিটিউশনের জন্য রেসপন্সিবল কে? স্টেট। স্টেটকে এনশিওর করতে হবে যে আমরা মানে মানে তার যাতে প্রত্যেকটা মানুষের ন্যায় বিচার থাকে, মানে মানে আইন ইকুয়াল প্রোটেকশন অফ ল আর ইকুয়ালিটি আন্ডার ল, এই দুটো জিনিস যাতে থাকে। এবং তাছাড়া অন্যান্য ফান্ডামেন্টাল রাইট যা আছে, যেগুলো যতগুলো আছে, রাইট টু লাইফ, রাইট টু ফ্রিডম, রাইট টু এক্সপ্রেশন, যা যা আছে সব কিছু মানুষকে করতে দেওয়া, এবং যাতে মানুষ সেগুলো করতে পারে তার পরিবেশ তৈরি করে দেওয়া, এবং তার জন্য তার যাতে তার রাইট টু লাইফ না যায়, তার রাইট টু ইয়ে না যায়, তার যে পদ্ধতি বলা আছে সেই রকম। রাষ্ট্র কোনো দিন রাষ্ট্র তাহলে মানে একটা উদাহরণ দিচ্ছি যে আপনাকে যদি কোনো ক্রিমিনাল কেসে অ্যারেস্ট করা হয়, তাহলে আপনাকে 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট কোর্টে আপনাকে প্রডিউস করতে হবে। হতে পারে যে আপনি এখানে ক্রাইম করেছিলেন, আপনি দিল্লিতে লুকিয়ে আছেন, দিল্লিতে আপনাকে ধরা হলো, তার দিল্লির যে তার কাছাকাছি যেখান থেকে ধরা হলো তার সবচেয়ে কাছে যে কোর্ট আছে সেই কোর্টে ওকে প্রডিউস করতে হবে। প্রডিউস করার পরে তারা ওখান থেকে আবার মানে ট্রানজিট জামিন দেবে, ট্রানজিট জামিন দেবে। সেই ট্রানজিটে তাকে এখানে যে জায়গায় সে বসবাস করে সেই জায়গার কোর্টে তাকে হাজির করা হবে, তারপরে বেল হবে বা তার জামিন হবে, তারপরে বিচার প্রক্রিয়া চলবে। এই হচ্ছে পদ্ধতি। এবার কাস্টোডিয়ান আর ইয়ে তো বোঝা গেল, আর মানে কাস্টোডিয়ানকে সুপ্রিম কোর্ট, আর রেসপন্সিবলকে স্টেট। স্টেটের মধ্যে কি কি পড়ছে? লোকাল অথরিটি হতে পারে। লোকাল অথরিটি কাদের নিয়ে? আমাদের সাধারণ মানুষদের নিয়ে। যেরকম মানে লোকাল অথরিটি হতে পারে। আর সেন্ট্রাল মানে মানে 3.13 অনুযায়ী সেটা হচ্ছে, এটা মানে ইয়ের মধ্যেও করতে পারে, মানে স্টেটেরও রেসপন্সিবিলিটি, আর আবার ভিলেজ পঞ্চায়েতের রেসপন্সিবিলিটি, মিউনিসিপ্যালিটির রেসপন্সিবিলিটি, ডিস্ট্রিক্ট বোর্ডের রেসপন্সিবিলিটি। একদম নিচে আমাদের পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে আমরা মোটামুটি ধরে নিই পঞ্চায়েত আমাদের এখানকার পশ্চিমবঙ্গ হলে
পঞ্চায়েতটা হচ্ছে নিম্ন স্তর, না এই না বিধান না, একটা হচ্ছে গ্রামসভা। গ্রামসভা, এটা গ্রামসভাকে রিপ্রেজেন্ট করছে। একটা গ্রামে যে একজন লোক নির্বাচন হচ্ছে, তাদের দিয়ে পঞ্চায়েত তৈরি হচ্ছে, তাহলে সেরকম 20টা গ্রামের 20 জন লোককে দিয়ে পঞ্চায়েত তৈরি হচ্ছে, তার মধ্যে একজন প্রধান হচ্ছেন, সেটা হচ্ছে একদম নিম্ন স্তরের মানে অথরিটি, মানে মানে সেলফ গভর্নিং অথরিটি। কিন্তু এটা পুরোপুরি গভর্নমেন্ট নয়, কারণ তারা আইন তৈরি করতে পারে না। আইন তৈরি করার ক্ষমতা থাকলে এবং তার ল অ্যান্ড অর্ডার কন্ট্রোল করার ক্ষমতা থাকলে তবে সে স্টেট হতে পারতো, কিন্তু তারা আইন তৈরি করতে পারে না। তাহলে স্টেট এবং লোকাল সেলফ গভর্নমেন্ট এই দুটো কিন্তু মানে এদেরই মানে এরা সবাই স্টেটের মধ্যেই পড়ছে। আর এই স্টেটের মধ্যে কি কি পড়ছে সেটা নিয়ে অনেকগুলো কেস হয়েছে। সেই কেসের কিছু আর্টিকেল 2 হচ্ছে স্টেটকে ডিফাইন করে। স্টেট কি মানে কারা কারা স্টেটের মধ্যে পড়বে সেটা ডিফাইন করা হচ্ছে আর্টিকেল 12। তার মধ্যে অনেক কিছু থাকতে পারে, যেরকম কোর্ট, তারপরে আপনার রাজ্য সরকার, ঠিক আছে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। সেই আর্টিকেল 12-এর মধ্যে পড়বে কিনা সেই ইস্যুর উপর ভিত্তি করে অনেকগুলো কোর্ট কেস আমাদের ইন্ডিয়াতে হয়েছে। সেই কোর্ট কেসগুলো আমরা দেখবো এবং তাতেই স্টেটের ধারণাটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ইউনিভার্সিটি অফ মাদ্রাস ভার্সেস শান্তিবাই বলছেন যে ইউনিভার্সিটি মাদ্রাস তার ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন করেছে, কোনো একটা ফান্ডামেন্টাল রাইট লঙ্ঘন করেছে, যে কেস ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে মাদ্রাস কি এটা কি স্টেট, এটা কি স্টেটের পার্ট? হ্যাঁ, এটা স্টেটের পার্ট। এটা স্টেট ফান্ডে চলে এবং স্টেটের আইনে তৈরি করা হয়েছে, সেই জন্যে এটা স্টেটের পার্ট। অর্থাৎ একেও সাংবিধানিক যে রাইট আছে, মানে আমাদের যে ফান্ডামেন্টাল রাইট আছে, সেই ফান্ডামেন্টাল একেও এর পোর্শনে যেটা পড়বে সেটা একে মেনটেন করতে হবে। তাহলে মাদ্রাস ইউনিভার্সিটি একটাকে দেখা গেল কি যে হ্যাঁ এটা স্টেটের মধ্যে পড়ছে, অর্থাৎ এই অথরিটি মানে স্টেটের যে অথরিটি আছে মাদ্রাস ইউনিভার্সিটি, সে রেসপন্সিবল, তাকে এই ভদ্রমহিলাকে যে মানে শান্তি ভাইকে তার মানে ফান্ডামেন্টাল রাইট তাকে প্রোভাইড করতে হবে। এটা সুপ্রিম কোর্টের রায় ছিল। নেক্সট আবার কি নেক্সট হচ্ছে রাজস্থান ইলেকট্রিসিটি বোর্ড ভার্সেস মোহনলাল। সেখানেও বলা হয়েছে যে এই যে বডিটা, যদি কোনো বডি মানে যেরকম আমরা বললাম যে ইউনিভার্সিটি একটা বডি, তেমনি স্টেট ইলেকট্রিসিটি বোর্ডও তো একটা বডি, সেটাও তো আইনে তৈরি হয়েছে এবং সেটা সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সরকারি এবং প্রায় মানে 90% এই প্রায় 70% সরকারি কন্ট্রোলে থাকে। অর্থাৎ সেটা অবশ্যই স্টেট, সুপ্রিম কোর্ট সেটা জানিয়ে দিয়েছে। এটা কি ইলেকট্রিসিটি বোর্ড, রাজস্থান ইলেকট্রিসিটি বোর্ড ভার্সেস মোহনলাল কেস। এটা কি সুখদেব ভার্সেস এটা ভাগতরম হচ্ছে কেস। সেই কেসে কি বলা আছে যে সেই কেসটা ছিল হচ্ছে এলআইসির বিরুদ্ধে। এলআইসি একজন কারোর, এলআইসি কি পড়ছে এর মধ্যে? হ্যাঁ পড়ছে। তার কারণ এলআইসিও হচ্ছে আইনের মাধ্যমে তৈরি হয়েছে এবং এলআইসির মালিকানা হচ্ছে গভর্নমেন্টের ছিল, মানে শেয়ার সব থেকে বেশি ছিল এবং গভর্নমেন্টের যেহেতু মালিকানা ছিল, এবং ওএনজিসিও একটা কোম্পানি, সেটা গভর্নমেন্টের কোম্পানি, মিক্সড ইকোনমির যে ভিত্তিতে এটা প্রাইভেট কোম্পানি নয়, গভর্নমেন্টের টাকায় কোম্পানি তৈরি হয়েছে এবং গভর্নমেন্টের রুল অনুযায়ী তৈরি হয়েছে। স্পেশাল এইটা চালানোর জন্য কোনো স্পেশাল রুল আছে, ওএনজিসি চালানোর জন্য স্পেশাল রুল আছে। অর্থাৎ সুখদেব ভার্সেস ভাগতরম কেসেও সুপ্রিম কোর্টের রায় হচ্ছে হ্যাঁ এটা এলআইসি এবং ওএনজিসি এই সমস্ত বডি যারা আছে তারাও কিন্তু স্টেট, তারাও ইকুয়ালি রেসপন্সিবল আপনার ফান্ডামেন্টাল রাইটকে প্রোটেকশন দেওয়ার জন্য। আর একটা ডক্টর শেট্টি ভার্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি। তাহলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি কি? আমাদের তো সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি রয়েছে, তাহলে সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রির উপরেই আন্ডারেই কাজ করে তারা।
তো যদিও বা ইনকাম তাদের মানে প্লেনে যাতায়াতের মাধ্যমে ইনকাম হোক, তার লস হোক বা লোকসান হোক, মানে যে সমস্ত মানে ইয়ে আছে, ইন্ডিয়ান এয়ারলাইন্স ট্রেন্স সবাই ব্যবহার করছে, ইন্ডিয়ান এয়ারলাইন্সও তার ভাড়া দিচ্ছে মানে ওই ইন্টারন্যাশনাল পোর্টকে তার বিমানকে রাখার জন্য বা ওটা ইউজ করে বাইরে যাওয়ার জন্য। ঠিক তেমনি অন্যান্য যে সমস্ত প্রাইভেট বিমান সংস্থা আছে তারাও ভাড়া দিচ্ছে তার সে যাতে এয়ারপোর্ট ব্যবহার করছে। কিন্তু মূল আন্ডার কার আন্ডারে আছে? গভর্নমেন্টের আন্ডারে আছে, এবং গভর্নমেন্টের যে রুলে আছে, যে রুলের আলাদা চালাতে চাইছে সেই রুলেই চালাচ্ছে। তাহলে তাহলে কি দাঁড়ালো? সে গভর্নমেন্টের কন্ট্রোলে আছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আপনাকে দিতে বাধ্য। এই কেসেরও রায় ঠিক সেম। আর ডি শেট্টি ভার্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি কিন্তু অবশ্যই স্টেটের ডেফিনেশনের মধ্যে পড়বে। আমরা এবার আসবো রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি কোন সেকশনগুলোর মধ্যে আছে? সেটা হচ্ছে সেকশন 14 to 18। 14 to 18 এই যে এটা দিয়ে আমরা মানে মার্কিং করার চেষ্টা করেছি রাইট টু সবাই সমান, আইনের চোখে সবাই সমান। আর এই দেশের ভারতবর্ষের লোকের সবার মানে মানে ইয়ে মানে ক্ষমতা সমান, সবার ভোট অধিকার সবার একটাই ভোট, কারোর কোনো প্রিভিলেজ নেই। যদি কেউ খুনের আসামি হয় তাহলে সবার ক্ষেত্রে একই সাজা, কোনো ডিফারেন্স নেই। যদিও বা ম্যানিপুলেশন হয় না সেটা বলা যাবে না, তার কারণ আমরা গতবার কোভিডের সময় দেখেছি যে ওই মানে লিবার্টি হচ্ছে সবচেয়ে বেশি ভারতবর্ষের লিবার্টি কার, সেটা হচ্ছে রিপাবলিক টিভির কি অর্ণব গোস্বামীর। অর্থাৎ সে মানে সুইসাইডের প্ররোচনার যে কেস তার এগেন্সে চলছিল, সেই কেসটা ভিত্তিতে তাকে অ্যারেস্ট করলে সুপ্রিম কোর্ট অ্যাক্টিভ হয়ে গেল, তাকে সুপ্রিম কোর্ট 10-12 দিনের মধ্যে তাকে জামিন দিয়ে দিল। কিসে? তার পার্সোনাল লিবার্টির জন্য। অর্থাৎ পার্সোনাল লিবার্টি এটা যদি অন্য কেউ হতো তাহলে তখন কিন্তু সুপ্রিম কোর্ট পার্সোনালি গেল হতো না। যে ভদ্রলোক, আরেকজন ভদ্রলোক আছেন যাকে ইউপি অ্যাক্টে আটকে রাখা হয়েছে, নামটা ভুলে যাচ্ছি, অনঝোর, সে হচ্ছে একজন লেখক, সে বামপন্থী লেখে। সে সুপ্রিম কোর্টে তার উকিল বলেছে তার হাত পা কাঁপে, তার যে রোগটা আছে সেই রোগে তার হাত পা কাটে, সে যাতে নল মানে পাইপের মাধ্যমে জল খেতে পারে তাকে সেই পাইপের ব্যবস্থা করা হোক। সুপ্রিম কোর্ট 1 মাস পরে ডেট দিয়েছিল যে সেকেন্ড দিন শুনে তখন নির্দেশ দেবে। তাহলে এই 1 মাস ওই লোকটা কিভাবে জল খাবে? অর্থাৎ বিচার প্রক্রিয়া এবং লিবার্টি সব ক্ষেত্রে সমান নয়, মানে আইনের প্রয়োগ কিন্তু সব জায়গায় সমান হয় না, যেটাকে আমরা রুল অফ ল বলছি। এই যে দেখবেন যে আমরা কোনো কিছু হলে পারি আমরা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারি। ধরুন আপনার বিরুদ্ধে একটা কেস হলো, সেই কেসটা মিথ্যে কেস, আপনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। তার কারণ হচ্ছে যে সেখানে গভর্নমেন্ট আপনাকে ভুল কেস দিয়েছে আপনার বিরুদ্ধে। তাহলে কি মানে যে কোনো জিনিস, যে কোনো কেসে, যে কোনো ইস্যুতে কিন্তু সুপ্রিম কোর্টে আপনি যেতে পারেন। তার কারণ হচ্ছে এই দুটো লেখার জন্য। এই যে সুপ্রিম কোর্ট অবধি যেতে পারেন, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অন ল। তাহলে ওই যে জামিনের জন্য কেন সুপ্রিম কোর্টে যেতে পারলো? তার কারণ সেখানে তাকে বলা হলো যে ওর প্রায় পার্সোনাল লিবার্টিটা গভর্নমেন্ট মানে মহারাষ্ট্র গভর্নমেন্ট মানে আমাদের রিপাবলিকের মালিকের অর্ণব গোস্বামীর পার্সোনাল লিবার্টিকে করেছে, মানে মানে ইনফ্লুয়েন্স করেছে, পার্সোনাল লিবার্টিকে অ্যাফেক্ট করেছে বা পার্সোনাল লিবার্টির ওপর হস্তক্ষেপ করেছে, সেই জন্য তারা গেছে। এবার এখানে দুটো জিনিস জানতে হবে, তাকে আমরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে যখন বিচার চাই যে কোনো ইস্যুতে, অর্থাৎ যে কোনো ইস্যুতে কেন যাওয়া যেতে পারে, তার কারণ যে কোনো ইস্যু কিন্তু এই দুটো জিনিসের সঙ্গে রিলেটেড। কীভাবে রিলেটেড হচ্ছে আমি বোঝাতে পেরেছি। তখন আপনার বিরুদ্ধে যাই অন্যায় হোক না কেন, স্টেটই তো করছে, আপনাকে 24 ঘন্টার মধ্যে প্রডিউস করতে হবে, আপনাকে 3 দিন ধরে নিয়ে গেল, আপনাকে অ্যারেস্ট না করে 3 দিন পুলিশ রেখে দিল, তখন আপনি নিশ্চয়ই হাইকোর্ট সুপ্রিম কোর্টের কাছে যেতে পারবেন। অর্থাৎ ইকুয়াল প্রোটেকশন অফ ল সেখানে থাকছে না। এই দুটোর জন্যে আপনি যে কোনো ইস্যুতে কিন্তু যেতে পারেন।
কিন্তু আসলে কি বলা আছে যে ফান্ডামেন্টাল রাইটকে মানে ফান্ডামেন্টাল রাইটকে এনশিওর করার জন্য আমরা রিট করে সুপ্রিম কোর্টে যেতে পারি। তাহলে ফান্ডামেন্টাল রাইট তো মানে 14 থেকে 34 ধারা অব্দি বোধ হয়, হ্যাঁ, তো 14 থেকে 34, তাহলে সেটাই দাঁড়াতো যে আমরা মানে শুধুমাত্র সেই ব্যাপারগুলোতে যা লেখা আছে সেই ব্যাপারেই আমরা সুপ্রিম কোর্টে যেতে পারতাম না। যখন এই দুটো কথা সবাইকে সমস্ত কিছুতে রিড করা যাবে। ধরুন কাউকে এমন জায়গায় বাজে জায়গায় পোস্টিং করে দিল, অকারণে গভর্নমেন্ট তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য বাজে জায়গায় পোস্টিং করে দিল, সে কি করতে হবে, সে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেতে পারছে। এই দুটো জিনিস মনে রাখবেন, সে সুপ্রিম কোর্ট হাইকোর্টে কিন্তু কেস বলে না, ওটাকে রিট বলে। হাইকোর্টে যেতে কোন ধারাতে রিট করা যায় মানে বিচার চালা যায়, সেটা হচ্ছে 226, আর্টিকেল 226। আর সুপ্রিম কোর্টে হাইকোর্ট, আর সুপ্রিম কোর্টে আর্টিকেল 32। এই আর্টিকেল 32 মানে এই দুটো ভিত্তিতেই এই দুটো আর্টিকেলের উপর ভিত্তি করে আপনারা রিড করতে পারেন। তাহলে হাইকোর্টের ক্ষেত্রে 226, আর্টিকেল 226 এতে রিড করার আছে। এবং সব বিষয়ে কেন যেতে পারে আমি বলে দিলাম, এই যে ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুইটি মানে ইকুয়াল প্রোটেকশন অফ ল। তাহলে ল এর ক্ষেত্রে যে আপনার যা কিছু গ্রিভেন্স যেখানে থাকছে কিনা তার মধ্যে ল রিলেটেড আছে, সেই যেহেতু এই দুটো কথা লেখা আছে, সেই জন্য আপনি এনি ইস্যুর উপরে আপনি কিন্তু রিড করতে পারেন। সুপ্রিম কোর্টে কেস, হাইকোর্টে কেস হয় না। আপনি কেস করতে হলে আপনাকে একদম লোয়ার কোর্টে যেতে হবে, মানে সিজিএম কোর্টে, মানে এসিজিএম কোর্টে যেতে হবে। মানে সাব ডিভিশন চিফ মানে অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, যিনি সাব ডিভিশনে একটা সাব ডিভিশনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা ম্যাজিস্ট্রেট আছে তাদের হেড, সেই তার কাছেই কেস করতে হবে যদি জামিনযোগ্য মানে নন কগনিজেবল কেস হয়। কেস দু রকমের, কগনিজেবল এবং নন কগনিজেবল। অর্থাৎ যে ক্ষেত্রে পুলিশ ডাইরেক্টলি মানে কেস নিতে পারে সেটা হচ্ছে কগনিজেবল কেস। আর অনেক ধারা আছে যেগুলোর সাজা কম, সেগুলো হচ্ছে মানে নন কগনিজেবল। আর যেগুলো সারা মার্ডার, তারপরে মানে ডাকাতি, এই সমস্ত বড় বড় যে আছে সেগুলো হচ্ছে কগনিজেবল। না কাউকে দুটো চড় মেরেছেন আপনি, কাউকে হয়তো লাঠি দিয়ে মানে লাঠি দিয়ে একটু মেরে দিয়েছেন, কিন্তু ওটা লাঠি দিয়ে না মেরে যদি আপনি শার্প ওয়েপন দিয়ে তাকে মারতেন, তাকে অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়ে দিলে পরে সেটা কগনিজেবল হয়ে যেত। আর যদি দেখায় যে মোটা লাঠি দিয়ে কাউকে একটু মেরেছেন, সেটা মানে মানে নন কগনিজেবল হয়ে যেত। আর নন কগনিজেবল মানে সে অ্যারেস্ট করতে পারবে না, মানে মানে জাজের ডাইরেকশন ছাড়া থানা কিছু এফআইআর করতে পারবে না। সেই জন্যই আমাদেরকে জিডি দিয়ে পাঠায়। মানে এই যে ওটা নিল, যেহেতু থানা সেই ব্যাপারে অ্যাকশন নেওয়ার ক্ষমতা নেই, আপনাকে কমপ্লেন করতে হলে চলে যেতে হবে, মানে নিয়ারেস্ট কোর্টে যেতে হবে, সেখানে বলতে হবে যে আমার বিরুদ্ধে এই ঘটনা ঘটেছে। তখন নিয়ারেস্ট কোর্ট থানাকে বলবে তুমি এফআইআর নাও, তখন থানা এফআইআর নিতে পারবে, তখন সেটা কগনিজেবল হবে। তাহলে কগনিজেন্স কিন্তু সেক্ষেত্রে থানা নিচ্ছে না। থানার ওসির কগনিজেন্স নেওয়ার ক্ষমতা হচ্ছে যে একটু যেখানে বেশি মানে গুরুত্বপূর্ণ অন্যায় হয়েছে সেইগুলোর ক্ষেত্রে মানে কগনিজেবল কেস, সেগুলোতে থানার ওসি কগনিজেন্স নিতে পারছে। অর্থাৎ কগনিজেন্স নেওয়া মানে হচ্ছে সজ্ঞান নেওয়া, মানে হচ্ছে এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা আইনের বিরুদ্ধে হয়েছে এবং সেটাকে নিয়ে এর বিচার হওয়া দরকার, সেটা মানে সেই ডিসিশন নেওয়ার ক্ষমতাকে বলে কগনিজেন্স। সেই কগনিজেন্স ওই বললাম একটু মানে শক্ত, মানে একটু মানে উপর ধরনের টাইম করলে সেগুলোর ক্ষেত্রে থানার ওসির কগনিজেন্স নেওয়ার ক্ষমতা রয়েছে। আর নিচের ক্ষেত্রে যেগুলো এমনি মানে কেস, মানে সাধারণ কেস যেগুলোতে ম্যাক্সিমাম 5 বছরের নিচে সাজা কেসগুলোতে, মানে বা 3 বছর 4 বছরের নিচে সাজা যে সমস্ত কেস আছে, সেই কেসগুলো ম্যাক্সিমামই হচ্ছে নন কগনিজেবল। অর্থাৎ আপনাকে ওসি কগনিজেন্স নিতে পারবে না, ওই ক্ষেত্রেই আপনাকে ফেরত দিয়ে দেয়। আপনারা ভাবেন বোধহয় ওসি মানে কাজ করবে না বলে ওটা করছে, কিন্তু সব ক্ষেত্রে ওটা ঠিক নয়। 90% ক্ষেত্রে ওসির নন কগনিজেবল কেস বলে ওসির কেস নেওয়ার ক্ষমতা নেই বলেই সেই জন্য ও সেটা করছে। এবং যে সেক্ষেত্রে মার্ডার হলে তো ওসি ফ্রি দিচ্ছে না, কগনিজেন্স তো নিচ্ছে, মার্ডার কেস করে দিচ্ছে সঙ্গে
এফআইআর করে দিচ্ছে। 10% ক্ষেত্রে হয়তো ম্যানিপুলেশন ওসিরা করে থাকতে পারে, ওসি বা তার যিনি আছেন এসআই যখন তার যে আসেন টেবিলে, তো একজন তো 24 ঘন্টা একজন ইয়েতে থাকেন থানাতে কেস নেওয়ার জন্য 24 আওয়ার্স, তো একজন বা দুজন 24 আওয়ার্স সেই ফাংশনটা করে, তো যে কোনো সময় যে কোনো লোক এসে যদি কমপ্লেন করে তা নিতে হবে। তো আপনার তাহলে কী দাঁড়ালো, কগনিজেবল কেসে ওসি ডাইরেক্ট এফআইআর করে দিল, ওসি নির্দেশে ওসির আন্ডারের লোক করলো, ওসি নির্দেশে করলো। আর নন কগনিজেবল কেসে করলো, যদি এরকম যদি কেস হয় তাহলে সেই লোকটার গ্রিভেন্স নিয়ে সেই লোকটাকে নিয়ারেস্ট কোর্ট এসিজিএম এর কাছে যেতে হবে, এসিজিএম এর কাছে তাকে বলতে হবে। এসিজিএম তখন যদি কগনিজেন্স নেয় যে হ্যাঁ এটা অন্যায় হয়েছে, তখন এসিজিএম থানাকে বলে দেবে, থানার ওসিকে বলে দেবে আপনি এটা কগনিজেন্স নিন এবং এনকোয়ারি করুন এবং এর যা লিগ্যাল প্রসিডিউর আছে সেটা করুন। এটাকে বলা হয় হচ্ছে এই পদ্ধতিতে আমাদের বিচার ব্যবস্থা চলে। এবার এতক্ষণ তো কগনিজেন্স নন কগনিজেন্স এইসব দিয়ে বোঝালাম, এবার আসল জায়গায় আসি। এই আর্টিকেল 14 আসল জায়গায় যেটা লেখা আছে সেই জিনিসটায় আসি। সেটা কি? আর says that the shall not deny any person equality before law state, আইনের চোখে সবাইকে সমানভাবে দেখবে আর ইকুয়াল প্রোটেকশন অফ ল দেবে উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার সার্বভৌমত্ব আছে বলে ইন্ডিয়ার টেরিটরির মধ্যে যদি হয় তবেই কিন্তু এটা হবে। ইন্ডিয়ার লোক বাইরে বিদেশের কোনো জায়গায় তার ইয়ে আছে, তার ডিপ্লোমেসি আছে, সেখানে তার রাষ্ট্রদূত আছে, বা সেখানে ইন্ডিয়ান আমেরিকাতে কোনো ইন্ডিয়ানের ওপরে কোনো ইয়ে হয়েছে, কোনো অন্যায় হয়েছে, ক্রিমিনাল ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু ইন্ডিয়ার এটা করার কোনো রাইটই নেই। তো সেখানে হচ্ছে ইন্ডিয়ান টেরিটরির মধ্যে প্রত্যেককে ইকুয়াল বিফোর লয়ের কাছে ইকুয়ালিটি থাকতে হবে আর ইকুয়াল প্রোটেকশনও দিতে হবে। প্রোটেকশন কি? এটা ইকুয়াল বিফোর ল, দুটোর মধ্যে কথার মধ্যে পার্থক্য আছে। ইকুয়াল ল সচিন তেন্ডুলকর যদি ব্যাট দিয়ে কাউকে মেরে দেয় তাহলে সেটাও যা, আর আপনিও যদি ব্যাট দিয়ে কাউকে মাথা ফাটিয়ে দেন সেটাও তাই, একই। দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। এক্সেপশন দুজন লোকের আছে, সেটা আমরা পরে আসছি। এটা একটা রাজ্যপাল এবং রাষ্ট্রপতি, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে তাও কেসের ক্ষেত্রে নয়, কি বলে ওটাকে, আমাদের সিভিল কেসের ক্ষেত্রে নয়, ক্রিমিনাল কেসের ক্ষেত্রে ওদের ইমিউনিটি আছে রাজ্যপাল এবং রাষ্ট্রপতির, আর কারণ নেই। তো এই যে বোঝা গেল এই পর্যন্ত। এই আর এটা মনে রাখবেন যে এটা প্রশ্ন আসতে পারে যে কোন ধারার জন্য, আর্টিকেল 14 জন্য আমরা প্রতিটা যে কোনো বিষয়ে আমরা রিড করতে পারি। আর রিড করতে হলে বলে দিয়েছি যে আর্টিকেল 226 হাইকোর্টে রিড করা যায় আর আর্টিকেল 32 সুপ্রিম কোর্টে রিড করা যায়। অর্থাৎ আপনি জানতে পারেন ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। সেটা একটু আগে আমি বললাম যে এই ট্রাম্প বাইরে যদি থাকে, আমেরিকা যদি থাকে তাহলে ঠিক আছে, ও একই ব্যাপার। আর মুকেশ আম্বানি এদেশে আছে তখন সে ইকুয়াল প্রোটেকশন পাবে। তো shall not be any person equally before the equal protection within the territory of India. ইনি যতক্ষণ না পর্যন্ত আমাদের টেরিটরির মধ্যে আসছে, অর্থাৎ কোনো লোক যতক্ষণ না পর্যন্ত আমাদের ভৌগোলিক সীমানার মধ্যে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে এই 14 ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অন ল, এই যে ফেসিলিটিসটা আছে, এই যে ফান্ডামেন্টাল রাইটটা আছে, এটা এক্সটেন্ড করা যাবে না। এইবার ইকুয়ালিটি বিফোর ল, এই যে আপনারা লাগান দেখেছেন, এই মহারাজ, তখন এই দেখছেন আমির খান, তো সেই ছবিতে ইয়েভাবে দেখানো হয়েছে যে ইকুয়াল, দুজন ইকুয়াল নয়, এরা সুপার মেসি, এদের পায়ের নিচে থাকবে ভারতবর্ষের মানুষ, তার কারণ ভারতবর্ষকে ওরা দখল করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নিয়েছে। তখনও এই সিনেমাটা ভিত্তি কি 1857 সালের আগে, যখন মোনার্কি, লন্ডন ইউকের মোনার্কি তখন নেয়নি, ইন্ডিয়ার শাসনভার নেয়নি, তখনও ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনভারের মধ্যে ছিল। এবং তার যারা মিলিটারি প্রধানবাদ এবং তার যারা বড় বড় অফিসার ছিল, তারা যে কোনো সময় যে কোনোভাবে ইন্ডিয়ানদের পায়ের নিচে রাখার চেষ্টা করতো,
দ্যাট ইজ দ্য থিংস। সেটা কিন্তু সেই ইকুয়ালিটি বিফোর ল। এখন এখন যদি হয়, এখন ব্রিটেনের যদি রাজা হিসাবে ইন্ডিয়াতে খুন করে দেয়, তাহলে সেও খুনি, আর একটা গ্রামে একটা মানে পড়াশোনা জানে না, একটা মাঠে ঘাটে গেছে, জমি নির্যাত হয়েছে, কাউকে মেরে দিয়েছে, সেও খুনি। দুজন সমান, কারোর কোনো আলাদা নেই। সালমান খানেরও যা হবে, আর ট্রাম্প অফ ইন্ডিয়া এসে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্ট করে তাহলেও সেটা হবে। আর এবার একটা মানে পার্থক্য এখানে এখানে আছে। দেখবেন দালান সমিতে এ হচ্ছে ভাইয়ের মানে প্রথম ওই ভাই, মানে ভিলেনের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিল, তো একে মেরে ফেলে দালান সালমান খান। হ্যাঁ, আপনি এখানে একটা প্রোটেকশন আছে যে মানে মানে সেকশন 197 অফ ইন্ডিয়ান পিনাল কোড, সেখানে কি বলা আছে যে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, কাজ করতে গিয়ে সরকারি কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয়, তাহলে সেটা অন্যায় নয়। তো সেটা 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 তখন তাকে সলমান খান যদি প্রমাণ করতে পারে যে সালমান খানকেই ও অ্যাটাক করেছিল গুলি করে মারার জন্য, তাই সালমান খানের বা সালমান খান যে ডিউটি মানে রোলটা করছিল পুলিশের রোল, বা ওর টিমে যে পুলিশ ছিল সেই অন্য কাউকে হয়তো সে অ্যাটাক করেছে মেরে ফেলার জন্য, তখন ও বাধ্য হয়েছে গুলি করতে, এনকাউন্টার হয়েছে, এটা তাকে প্রুভ করতে হবে। একজনকে কাস্টডিতে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে দিলেন, সেক্ষেত্রে তো আপনার কাস্টডিতে তো আছে, তাহলে আপনাকে সেটা সেটা করলে পারে তখন আপনার সেই প্রোটেকশনটা থাকছে না। অর্থাৎ যে ইমিউনিটি যেরকম আছে সে ইমিউনিটি আবার নেই। 197 যেটা আছে যে প্রোটেকশনটা সরকারি চাকরি করে যারা তাদেরকে দেওয়া আছে, যে সরকারি চাকরি করতে গিয়ে যদি কোনো কাজ করে, সেটা যদি মানে আইন ভঙ্গ মানে আইন মেনে না হয় বা আইন ভঙ্গ করে, তাহলে সেটা অন্যায় হিসাবে ধরা হবে না, যতক্ষণ না পর্যন্ত সেটার সঙ্গে করাপশন যুক্ত আছে বা মানিটারিয়াল করাপশন করার জন্যে সে ওই কাজটা করেছে, ততক্ষণ পর্যন্ত তাকে। এবার আমরা আসছি যে রুল অফ ল। রুল হচ্ছে কি, আইনে যা আছে সে আইনের দ্বারাই শাসন হবে, সে যেই হোক না কেন, আইনে যা আছে সেই অনুযায়ী শাসন হতে হবে। এই ভদ্রলোক, একে তো বোধহয় মোটামুটি সবাই চেনে, কপিল শর্মা শো আছে একটা, তো এ বলেছিল আমি বছরে 5 কোটি টাকা না 50 কোটি টাকা, বছরে 50 কোটি টাকা গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিই। কি হয়েছিল, ওর বাড়িটা যে স্ট্রাকচারে মানে স্যাংশন হয়েছিল, যে স্ট্রাকচারে, তার থেকে অন্য স্ট্রাকচারে করে ও কিছুটা এরিয়া বাড়ি নিয়েছিল। এবার বোম্বাই মিউনিসিপ্যালিটি কি করেছে, সেটা যেহেতু ওটা মানে যে প্ল্যানে ওর স্যাংশন হয়েছে সেই প্ল্যানের বাইরে করেছে, সেহেতু ওর সেই পোর্শনটা ভেঙে দিয়েছে। তো এ বলছে আমি 50 কোটি টাকা গভর্নমেন্টকে প্রত্যেক বছর দিই, মানে ট্যাক্স দিই, তাহলে আমার বাড়িটা ভাঙি করে 50 কোটি টাকায় তো একটা বাড়ি কিনতে পাওয়া যায়। কিন্তু তা নয়, আপনি 50 কোটি টাকা দিয়েছেন, সেটা আইনে আছে, তাই আপনার ইনকাম বেশি, আপনার 200 কোটি টাকা ইনকাম, সেই জন্য আপনার 50 কোটি টাকা হয়েছে, মানে ট্যাক্স হয়েছে। তো সেই জন্যে আপনি ট্যাক্স 5 টাকা দিলেন আর ট্যাক্স 50 টাকা দিলেন, সেটার সঙ্গে আপনি কোনো ইনলিগাল কাজ করলেন এবং সেই ইললিগাল কাজের থেকে আপনি প্রোটেকশন চাইছেন, সেই প্রোটেকশনটা পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে রুল অফ ল। রুল অফ ল এর হচ্ছে এটা মানে কনসেপ্টটা নিশ্চয়ই আপনাদের কাছে ক্লিয়ার হলো। এবার কি, হ্যাঁ, এই যে এক্সেপশনস কি আছে, যে রাষ্ট্রপতি এবং রাজ্যপাল, রাষ্ট্রপতি এবং আমাদের রাষ্ট্রপতি এবং কোনো একটা রাজ্যের রাজ্যপাল কি আছে, ক্রিমিনাল কেস, এদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল কেস হবে না, আর সিভিল কেস হতে পারে, মানে টাকা পয়সা জমি সংক্রান্ত বা অন্য যে কোনো মানে বিষয়ের উপরে কেস হতে পারে, সিভিল কেস হতে পারে। কিন্তু 2 মাস আগে 2 মান্থ প্রায়র নোটিশ দিতে হবে, মানে 2 মাস আগে নোটিশ দিতে হবে তার এগেইনস্টে, তারপরে তার বিরুদ্ধে
সিভিল কেস মানে করা যাবে তার বিরুদ্ধে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে, কিন্তু কোনো ক্রিমিনাল কেস রাষ্ট্রপতি এবং রাজ্যপালের বিরুদ্ধে করা যাবে না। এটা হচ্ছে এক্সেপশন, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ লয়ের। আর ওই আইনের ভিত্তিতে আমি বলে দিয়েছি, ওই আইনের ভিত্তিতে আপনি যে কোনো বিষয়ে সুপ্রিম কোর্টে যেতে পারেন, হাইকোর্টে যেতে পারেন। হাইকোর্টে গেলে রিড করতে হয় আর্টিকেল 226-এ, সুপ্রিম কোর্টে গেলে রিড করতে হয় আর্টিকেল 32-তে। এবার হচ্ছে এক্সেপশনসগুলো, তো এক্সেপশন একটু বললাম। এবার প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ড, মানে কোনো গ্রাউন্ডের ওপরে তাকে কাউকে প্রহিবিশন করা যাবে না, সেটা আর্টিকেল 15 বলছে। দ্য স্টেট শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অন দ্য গ্রাউন্ড অফ মানে রিলিজিয়ান, রেস, কাস্ট, প্লেস অফ বার্থ, এইসবের ক্ষেত্রে কোনো রকম ভাবে করতে পারবে না, মানে স্টেট অ্যালাউ করতে পারবে না কাউকে যে এইগুলোর ক্ষেত্রে আপনি ডিসক্রিমিনেট করুন। আপনি 5 স্টার হোটেল বলুন বা আপনি যে কোনো জায়গায় বলুন, আপনি যেতে পারবেন। হ্যাঁ, তার মধ্যে একটা 5 স্টার হোটেল যেহেতু সবার জন্য খোলা, সবাই পয়সা দিয়ে সেখানে যেতে পারেন, সেই জন্য আপনি যেতে পারবেন। ওখানে যেহেতু সবাইকে যাওয়ার সুযোগ আছে, তাহলে একজন মানে ছেঁড়া জামা পরে গেলেও সে যদি পেমেন্ট করার ক্ষমতা রাখে, তাহলে তাকে ঢুকতে দিতে হবে, তাকে খেতে দিতে হবে, তার সমস্ত দিতে হবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি শাহরুখ খানের বাড়িতে যে আছে বা মুকেশ আম্বানির বাড়িতে যে ওই মানে 36 তলা বিল্ডিং এর মধ্যে হয়তো 5টা ফ্লোরে সুইমিং পুল আছে, বিভিন্ন ধরনের সুইমিং পুল আছে, তাহলে সেই সুইমিং পুলে গিয়ে আমি স্নান করব, সেটা কিন্তু হবে না। সেটা আপনার মানে এই স্টেট সেটা আপনাকে প্রোটেকশন মানে সেই জিনিসটা আপনাকে প্রোভাইড করতে পারবে না। এবার কি আসছে, যেরকম হচ্ছে এক্সেমশনস হচ্ছে, এক্সেমশন হচ্ছে রিজার্ভেশন অফ সিটস ফর ওমেন, আর এটাও স্টেট এডুকেশন ফর চিলড্রেন, ফ্রি এডুকেশন ফর চিলড্রেন, এটা হচ্ছে এক্সেমশন। এইগুলো এই দুটো এক্সেমশন আছে, সেটা হচ্ছে আইনের চোখে সবাই সমান না। এই যারা মানে গরিব ছেলে মেয়ে আছে তাদেরকে মানে মানে এখন তো ফান্ডামেন্টাল রাইটই হয়ে গেছে, 6 থেকে 14 সাল পর্যন্ত যাদের বয়স, তাদের শিক্ষা গভর্নমেন্টকে দিতে বাধ্য। আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটা দার্জিলিং এর একটা কোনো গ্রামে, ওখানে পাহাড়ের চূড়ায় হয়তো 2-3টে বাড়ি নিয়ে একটা গ্রাম আছে, ওই 2-3টে বাড়িতে তো একজনই হয়তো মানে বাচ্চা পড়ার মতন হতে পারে। যদি মানে যেহেতু 8 থেকে 14 বা 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত এখন শিক্ষা ফান্ডামেন্টাল রাইট, তাহলে ওই একটা বাচ্চার জন্যই ওখানে স্কুলের ব্যবস্থা করতে হবে, ওখানে অঙ্গনওয়াড়ির ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, এটাকে বলে। সরকার ওটা করতে বাধ্য। এবং ফান্ডামেন্টাল রাইট এখন ক্লাস 8 থেকে 14 আছে এবং 6 থেকে 14 আছে, এবং এটা 6 থেকে 16 হবে, মানে ক্লাস 10 পর্যন্ত ফান্ডামেন্টাল রাইট এক্সটেন্ড করবে বলে নিউজে আছে। এবং বোধহয় আগামী 1 বছরের মধ্যে, এতদিন কোভিড না হলে এতদিন হয়ে যেত। এটা হচ্ছে আর কি আছে, রিজার্ভেশন অফ SC ST বিভিন্ন চাকরির ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে SC ST রিজার্ভেশন পায়, সেটা হচ্ছে সেটাও একটা এক্সেমশন। সোশ্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ OBC ক্যাটাগরির যারা লোকেরা, তারা যে পায়, সেটাও মানে তারা যে সুযোগ সুবিধা পায় মানে চাকরি বাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে, লোন ফোন এই সমস্ত ক্ষেত্রে, কোনো ব্যবসা করার জন্য ক্ষেত্রে যা মানে ফেসিলিটিস গভর্নমেন্টের থেকে পায়, সেগুলো হচ্ছে ওই ইকুয়াল বিফোর ল, ইকুয়াল প্রোটেকশনের লয়ের এক্সেপশন। ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট। এইবার হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক মানে অল সিটিজেন, আর্টিকেল 16 অন দ্য গ্রাউন্ড অফ রিলিজিয়ান, কাস্ট, বার্থ অফ প্লেস, এইসব কোনো কারণে আপনাকে মানে মানে ইকুয়ালিটি থেকে করতে পারবে না, মানে গভর্নমেন্ট ইকুয়াল অপরচুনিটি দিতে হবে সবাইকে। এক্সামশন কি আছে, ব্যাকওয়ার্ড ক্লাসেদের জন্য রিজার্ভেশন আছে, আর মানে মানে ইকোনমিক যারা আছে, ইকোনমিক্যালি দুর্বল তারা আছে। তবে এটা কিন্তু শুধুমাত্র জন্য, মানে সিটিজেনদের জন্য। সিটিজেনদের জন্য, এটা অ্যালিয়েনদের জন্য নয়।
এই ব্যক্তি বাইরের দেশের লোক, ট্রাম্প সাহেব, ওর যদি মনে হয় যে না ওর প্রেসিডেন্ট আর ভালো লাগছে না, এসে আইএস পরীক্ষা দেবে, না উনি দিতে পারবেন না। এই ইকুয়াল প্রোটেকশন অফ ল কেবলমাত্র সিটিজেনদের জন্য ইনশিওর করা হয়। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি বলে একটা ছিল, মানে আমাদের মানে প্রথা ছিল যে আমরা সার্টেন লোককে, যারা মানে নোংরা জিনিসের কাজকর্ম করতো, ড্রেন বা আপনার ল্যাট্রিন পরিষ্কার করা বা এই ধরনের কাজ যারা করতো, তাদেরকে আনটাচেবল, ইভেন তাদের ছায়াও মানে তাদের যেখানে সূর্যের মাধ্যমে ছায়া পড়ছে সেখানে পর্যন্ত পা পড়ে গেলেও সে অশুদ্ধ হয়ে যাচ্ছে। এই আনটাচেবিলিটি ছিল, সেই প্রথা আমাদের ছিল। যেমন পৃথিবীর সবচেয়ে, আমরা বলি অন্য বিভিন্ন ধর্মে নাকি গোঁড়ামি আছে, আপনি একটা কথা চিন্তা করতে পারেন যে পৃথিবীর সব থেকে গোঁড়ামি আমাদের হিন্দু ধর্মে ছিল সতীদাহ প্রথা। একটা মহিলা তার বিয়ে করেছে তখন কি হিসাবে কুলিন বিয়ে হয়েছে, 80 বছরের একটা মেয়ে, তাকে বাচ্চা বাবা বিয়ে দিতে পারছে না, 75 বছরের একটা, সে একটা 15 বছর বা 12 বছরের একটা মেয়েকে বিয়ে করলো, এবং সেই লোকটা মারা গেলে তাকে তার চিতায় একে সতীকেও মানে তার বউকেও তার চিতায় পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে। এর থেকে ঘৃণ্য কোনো মানে কালচার, কোনো প্রথা কি হতে পারে? সেটা আমাদের ছিল, হিন্দু ধর্ম ছিল, আমাদেরও বলি দেওয়ার সিস্টেম ছিল, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু সেগুলো চেঞ্জ করেছি। কিন্তু অনেক রিলিজিয়ানে তারা সেই 1400 বছর বা 1500 বছর আগে তাদের যেরকম সোসাইটি ছিল, সেই সোসাইটিতে যা যা হতো সেরকমই থাকতে চায়। এবার এই আনটাচেবিলিটি ল, আনটাচেবিলিটি কোন অ্যাক্টের মাধ্যমে হয়, সেটা হচ্ছে হয় মানে কোন অ্যাক্টের মাধ্যমে আনটাচেবিলিটি হয়, মানে আইন বিরুদ্ধ হয়, এটা হচ্ছে 1976 আনটাচেবিলিটি অ্যাক্ট, আর 1955 প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট। 21 কি বলছে? প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। ওই পার্সোনাল লিবার্টির মাধ্যমে বললাম, ওই পার্সোনাল লিবার্টি এই 21-এর আর্টিকেল 21 এর ভিত্তিতে যে মানে ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটের ভিত্তিতে মানে আর্টিকেল 32 হ্যাঁ আর্টিকেল 32 অনুযায়ী সুপ্রিম কোর্টে চলে গেছিল মানে রিপাবলিক টিভির যে মানে মালিক অর্ণব গোস্বামী, তো ওর পার্সোনাল লিবার্টির জন্য, অর্থাৎ পার্সোনাল লিবার্টির অধিকার সবার আছে, এবং তবে দেখা যায় যে ওর ক্ষেত্রেই একটু বেশি প্রযোজ্য, মানে অন্যদের ক্ষেত্রে নয়। আমি সেটা আগেই বলেছি, ওই যে মানে জলের নল দেওয়ার যে উদাহরণটা আগে দিয়েছিলাম, সেটা সেখানে দিয়েছিলাম, সেটার থেকে বুঝতে হবে। নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ পার্সোনাল লিবার্টি। এই যে লাইফ পার্সোনাল লিবার্টি, এটা কি করে ডিপ্রাইভ করতে পারবে না, সেটা কিভাবে মানে এনশিওর করতে হয়? সেটা হচ্ছে কি, যে পুলিশ কাউকে ধরে নিয়ে গিয়ে তাকে রেখে দিল 3 দিন, তার বিরুদ্ধে তাকে দেখালো না, তাকে মানে অ্যারেস্ট করেছে দেখালো না, সেটা হবে না। পুলিশ যদি কাউকে ধরে নিয়ে যায়, তাকে একটা লিখিত জিনিস দিয়ে যেতে হবে তার নিয়ারেস্ট মানে নিয়ারেস্ট তার মানে লোককে, যে ওকে আমরা নিয়ে গেলাম এবং কি কারণে নিয়ে গেলাম সেটা একটা লিখিত দিতে হবে, এবং তাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে হাজির করাতে হবে এবং দেখাতে হবে জাজকে যে এই লোকটাকে আমরা এই কারণের জন্য ধরে নিয়েছি, তারপরে তার বিচার প্রক্রিয়া চলবে, যা চলবে। অর্থাৎ যে রাইট টু লাইফ, এটা কিন্তু করা যাবে না। পুলিশ চাইলেই কাউকে মানে ধরে নিয়ে এসে মানে ইয়ের মধ্যে মানে মানে কি বলে কাস্টডির মধ্যে পিটিয়ে মেরে ফেলতে পারবে না। তবে আবার এটাও বলেছি আগে যে কোন ক্ষেত্রে পারবে, যদি কেউ কোনো ক্রিমিনাল, সে যদি মানে নেমে দৌড়ে কারোর কাছ থেকে, কারোর পকেট থেকে, কোনো কনস্টেবলের পকেট থেকে যদি বন্দুক বের করে যদি পুলিশ দিলে গুলি করতে যায়, তাহলে পুলিশরা যদি উল্টো দিক থেকে গুলি করে, সেটাকে এনকাউন্টার বলে। অর্থাৎ মানে সেকশন 197 অফ ইন্ডিয়ান পিনাল কোডে আছে যে নাথিং ইজ অফেন্স while purporting to doing গভর্নমেন্ট ওয়ার্ক। তাহলে সরকারি কাজ করার ক্ষেত্রে যদি কোনো ভুল হয়, কোনো কিছু হয়, তাহলে সেটাকে অফেন্স বলে ধরা হবে না, সেটা সেখানে বলা আছে। আর
আর্টিকেল ল নিতে তো আরবিটারি কোনো ইয়ে থাকবে না, যে আরবিটারি ব্যবস্থা খাত পঞ্চায়েত যেটা এখনো করছে ওই ব্যবস্থাটা তুলে দিতে হবে, সেটা বলা আছে আর্টিকেল ইয়েতে, এই আর্টিকেল 21-এ। এবার আর্টিকেল 21-এ পার্সোনাল লিবার্টি, আর্টিকেল 21-এ এই যে ইয়ে হয়েছে মেনকা কেস হয়েছে পার্সোনাল লিবার্টির জন্য, রাইট টু লাইভলিহুড মানে বেঁচে থাকা মানে খাওয়ার অধিকার, সেই জন্যই আমাদের রেশনিং ব্যবস্থা আছে। রাইট টু প্রাইভেসি, সেটাও মানে ফান্ডামেন্টাল রাইট, আমার প্রাইভেসি এটা কেউ ইয়ে করতে পারে না। আমি ঘরের মধ্যে আমি আছি, আমার ঘরের মধ্যে সে আমার প্রাইভেসি কেউ ছবি তুলে নিয়ে গেল, আমি মানে আমাকে আমার অনুমতি ছাড়াই আমার ঘরে আমি যে ড্রেসে আছি সেই অবস্থায় ছবি তুলে নিয়ে গেল, বা হোয়াট এভার প্রাইভেট জিনিস, তার পার্সোনাল প্রাইভেসি, মানুষের প্রাইভেসি, এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট, সেটা কেউ নিতে পারবে না। রাইট টু শেল্টার মানে কোনো জায়গায় আশ্রয় নেওয়ার, শেল্টার মানে তো সে কাউকে বিয়ে করছে মানে তাকে কয়েকজন লোক তাকে মারতে আসছে, সে কোনো বাড়িতে ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল, তাকে সেই শেল্টারটা দিতে হবে। রাইট টু শেল্টার সেটা ইয়ের মধ্যে পড়ছে। রাইট টু হেলথ, রাইট টু হেলথ থাকার জন্যেই, সেই জন্যই আমাদের সরকারি ব্যবস্থায় মানে ইয়ের মানে হসপিটালের ব্যবস্থা আছে, সরকার হসপিটালের ব্যবস্থা করতে বাধ্য হয়েছে, যদিও বা সেটা পরিপূর্ণ মানে পর্যাপ্ত নয়, বা তার সরকারি হসপিটালের অবস্থা অনেক ক্ষেত্রেই একটু খারাপ বলেই মনে হয় বেসরকারি হসপিটালের থেকে। তবুও এই রাইট টু হেলথ থাকার জন্যে আর্টিকেল 21-এ রাইট টু হেলথ থাকার জন্যে সেটা মানে করতে সরকার করতে বাধ্য, মানে মানুষকে ফ্রিতে ইয়ে দিতে সাহায্য দিতে বাধ্য। আর আগের দিনের যেটা ভিডিওতে বলা হয়েছে যে আমাদের যে মানে ইয়েটা আছে যে 5 লাখ টাকা যে স্বাস্থ্য বিমাটা হয়েছে, স্বাস্থ্যসাথী হয়েছে সবার জন্য, এবং মেয়েদের বাড়ির মহিলাদের নামেই সেই স্বাস্থ্য কার্ডটা হবে, বাড়ির সবাই বছরে কোনো রোগ হলে সারা বছরে 5 লাখ টাকা পর্যন্ত তার রোগ সারানোর জন্য ব্যবহার করতে পারবে। ক্যাশ টাকা কিন্তু পাবে না, মানে সে টাকা দিয়ে চাল ধান কেনা বা অন্য কোনো না, রোগ হলে রোগ সারানোর জন্যে সে খরচা করতে পারবে। যদি এমনি প্রাইভেট হসপিটালে ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে পুরো খরচাটাই পাবে, আর যদি গভর্নমেন্ট হসপিটালে ভর্তি হয় তাহলে ওষুধ যদি বাড়ি থেকে কিনতে হয় তাহলে সেই পয়সাটা পাবে, বা অ্যাম্বুলেন্সের পয়সা পাবে, এগুলো পাবে। সেটা হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত পাবে একটা পরিবার, এবং পরিবারের মেয়ের যিনি মহিলা আছেন তার নামে কার্ডটা ইস্যু হবে, এবং প্রত্যেক বছর গভর্নমেন্ট সেটা রিনিউ করে দেবে। কোনো কোনো মানে ইয়ে কোম্পানির মাধ্যমেই সেটা হয়েছে, মানে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমেই হয়েছে। সেই ইন্স্যুরেন্স কোম্পানি কাছে প্রত্যেকবার ওই সমপরিমাণ টাকা দিয়ে, ধরুন 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা ইন্স্যুরেন্স করার জন্য লেগেছে সারা পশ্চিমবঙ্গের লোকের জন্যে, তাহলে সেই মানে সেটা প্রত্যেক বছর রিনিউ গভর্নমেন্টকেই করে দিতে হবে। এবার আর্টিকেল 21A shall provide the compulsory free education ওই চিলড্রেন 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বললাম, সেটা 21A। তারপরে এটা বাধ্যতামূলক, সরকার আগে উদাহরণ দিয়েছি যে দার্জিলিংয়ে একটা বাড়ির জন্য 3টে বাড়িতে একটা বাচ্চার জন্য স্কুল বানাতে হবে, সেখানে সেটা বানাতে বাধ্য। তাহলে আর্টিকেল 6 থেকে, এবং সেটাও বলেছিলাম আপনাদেরকে তখন যে এটা আর্টিকেল মানে 6 থেকে 16 হতে চলেছে, অর্থাৎ মানে ইয়েটা মানে ফান্ডামেন্টাল এডুকেশন ফান্ডামেন্টাল রাইট, এটা 14 বছর পর্যন্ত ছিল, সেটা 16 বছর পর্যন্ত হতে, অর্থাৎ ক্লাস 10 অবধি মানে ইয়ে ফ্রিতে এবং সবার জন্য শিক্ষার ব্যবস্থা করতে বাধ্য গভর্নমেন্ট, সে যেখানেই থাকুক না কেন বাধ্য। যেরকম একজন লোকের 3টে পরিবারের জন্য কোনো জায়গায় ভোট কেন্দ্র হতে পারে, তেমনি ওই 3টে পরিবারের মধ্যে একটা বাচ্চা থাকলেও তার পড়াশোনার জন্য সেখানে অঙ্গনওয়াড়িও করতে হবে, সেখানে অঙ্গনওয়াড়ি সেখানে প্রাইমারি স্কুল করতে হবে, আবার প্রাইমারিও করতে হবে। ঠিক, আজকে এই পর্যন্তই, নমস্কার। মানে আমরা মানে ইয়েকে পুরো মানে ফান্ডামেন্টাল রাইট একটা ভিডিওতে কভার করা যাবে না, অনেক সময় লাগার কথা, তার কারণ অনেকগুলো আইন এবং তার মধ্যে অনেক সাবসেকশন আছে। তো ওই প্রথম মানে ভারতে যে ফান্ডামেন্টাল রাইটের স্টেটের ব্যাখ্যা দেওয়া আছে সেটা, আর 14 থেকে 22 পর্যন্ত আজকে বললাম, আর এর পরের দিন 22 থেকে 34 পর্যন্ত যা ফান্ডামেন্টাল রাইট আছে সেটা বলা হবে। নমস্কার, সবাই ভালো থাকবেন, গুড নাইট।